Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটিআই ইনপুর রানিং আন্ডার পিটিপি থেকে আজকে আমি আমার একটা নতুন টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সে মেটেরিয়াল সায়েন্স যে চ্যাপ্টারটি আছে তারই একটা টপিক, যেটি হচ্ছে প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ রাবার, টিম্বার অ্যান্ড ইনসুলেটিং মেটেরিয়ালস। তো শুরু করা যাক চ্যাপ্টারটা। তো প্রথমে বলছে প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ রাবার। তো রাবারের কী ধর্ম আর তার কোথায় কোথায় ব্যবহার হয়, তো সেই বিষয়ে এখানে বলা আছে। রাবার ইজ অ্যান ইলাস্টিক মেটেরিয়াল, ইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু। তো প্রথমে একটা কথা বলা রাখি যে ইলাস্টিক অ্যান্ড প্লাস্টিক। ইলাস্টিক জিনিসটা হচ্ছে যে কোনো বস্তুর ওপরে যখন কোনো টান প্রয়োগ করা হচ্ছে কোনো বল, তো তার সাইজ শেপে চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই ফোর্সটা যখন রিমুভ করে দেওয়া হয় তখন সে আবার পুনরায় নিজের শেপে ফিরে আসে, সেটা হচ্ছে ইলাস্টিক। আর প্লাস্টিক কি, যে পুরোপুরি তার যখন ডিফরমেশন হয়ে যাবে সেই বস্তুটার, সে ফোর্সটা রিমুভ করে দেওয়ার পরে সে যখন আর নিজের পুনরায় স্টেটে নিজের পুনরায় স্থিতিতে ফিরে যেতে পারবে না, সেটাই হচ্ছে প্লাস্টিক। তো রাবার হচ্ছে একটা ইলাস্টিক মেটেরিয়াল। তো কী কী টাইপ রয়েছে? ন্যাচারাল রাবার, হার্ড রাবার আর সিনথেটিক রাবার। তো ন্যাচারাল রাবারটা কী বলছে? ইট ইজ অবটেন্ড ফ্রম দ্য সিক্রেশন অফ প্ল্যান্ট। রাবার প্ল্যান্ট হয়, সেই রাবার প্ল্যান্টে যে সিক্রেশন হয় ওর বার্ক থেকে, তো সেখান থেকে ন্যাচারাল রাবারটা পাওয়া যায়। তো এইটা কি, এর সঙ্গে আরও অনেক কিছু কেমিক্যাল প্রসেস থাকে, সে কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে তবে গিয়ে যে রাবারটা ঠিক মতনভাবে পাওয়া সম্ভব, মানে যেটা রাবার আমরা মার্কেটে পেয়ে থাকি। ইট সফেন্স অন হিটিং, বিকাম স্টিকি অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড হার্ডেন্স অ্যাট অ্যাবাউট 5 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন গরম করা হয় তখন এটা নরম হতে থাকে, যত তাপ পাবে তত জিনিসটা আস্তে আস্তে নরম হবে। 30 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়, এটা আঠা টাইপের হয়ে যায়, স্টিকি, চিটে যায়। আর যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে সেক্ষেত্রে এটা খুব শক্ত হয়ে যায়, হার্ডেন হয়ে যায়। সালফার ইজ অ্যাডেড টু রাবার অ্যান্ড দ্য মিক্সার ইজ হিটেড। এবারে সালফার কী হয়, রাবারের সঙ্গে অ্যাড করে, তারপরে মিক্সারটাকে হিট করা হয়। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ভালকানাইজিং। দিস প্রসেস ইজ কল্ড ভালকানাইজিং। বাই দিস প্রসেস স্ট্রঙ্গার, হার্ডার অ্যান্ড মোর রিজিড রাবার ইজ অবটেন্ড। এই প্রসেসটার সাহায্যে খুব শক্ত, কঠোর, স্ট্রঙ্গার, হার্ডার এবং খুব দৃঢ়, বেশি ঘনত্ব রাবার তৈরি হয়ে থাকে। ফার্দার ইট বিকামস লেস সেন্সিটিভ টু চেঞ্জেস অফ টেম্পারেচার অ্যান্ড ডাজ নট ডিজলভ ইন অর্গানিক সলভেন্ট। এবারে এর পরবর্তী ক্ষেত্রে যদি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই রাবারের ওপরে যখন তৈরি হচ্ছে, তো এটার উপর কোনো এফেক্ট পড়ে না, কোনো কিছুর মধ্যে চেঞ্জেস দেখা দেয় না। আর কোনো অর্গানিক জৈব কোনো যদি সলভেন্ট থাকে, সে অর্গানিক সলভেন্টের মধ্যে রাবারটা ডিজলভও হবে না, গুলবেও না এই প্রসেসটা পেরিয়ে যাওয়ার পর। ইটস অক্সিডেশন ইজ অলসো মিনিমাইজড বাই ইনক্রিজিং ইটস ওয়েদারিং প্রপার্টিজ। এর ওয়েদারিং যে ধর্মগুলো থাকে, যে ওয়েদারের মধ্যে যখন রাবারটা থাকছে, তো তখন কিছু এদের প্রপার্টিস লক্ষ্য করা যায়। তো সেই প্রপার্টিসের ধর্মগুলোকে যদি ওটাকে ইনক্রিজ করে দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে এর আর কোনো অক্সিডাইজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে আর কোনো বিক্রিয়া কিন্তু ঘটবে না, কোনো রকম অক্সিডেশন হবে না। এবার কি বলছে, বাই অ্যাডিং কার্বন ব্ল্যাক, অয়েল ওয়াক্স এক্সেট্রা, দ্য ডিফরমেশন প্রপার্টিজ আর মিনিমাইজড। ডিফরমেশন মানে কি, মানে নিজের যে ফর্ম, যে শেপে থাকবে সেইটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটার মধ্যে বিকৃতি ঘটা, সেটাকে হচ্ছে ডিফরমেশন। তো এই ডিফরমেশন যে ধর্মটাকে, এইটাকে যদি কমাতে হয়, তাহলে এটা কীভাবে কমানো যাবে? এই রাবারের সঙ্গে কার্বন ব্ল্যাক বা অয়েল ওয়াক্সকে যদি অ্যাড করা যায়। রাবার ইজ ময়েশ্চার রিপেলেন্ট and possesses good electrical properties. The main disadvantages of the rubber are as given under: low resistance to petroleum oils and cannot be exposed to sunlight. রাবার এর ওপর কিন্তু ময়েশ্চার যদি জমে তাহলে ময়েশ্চার কিন্তু অ্যাবজর্ব করতে পারে না, ময়েশ্চার রিপেলেন্ট মানে ওটা দূরে ঠেলে দেয়। আর কি হচ্ছে, যে ইলেকট্রিক্যাল যে ধর্ম, সেটা রাবারের মধ্যে বেশ ভালো দেখা যায়। কিন্তু এর সবথেকে বড় যে অসুবিধাটা, সেটা কি, যে পেট্রোলিয়াম অয়েলকে এ রোধ করতে পারে না, খুব রেজিস্ট্যান্স খুবই লো। আর সানলাইটে ডিরেক্টলি এটাকে বাইরে রাখা যায় না, এক্সপোজ করা যায় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাবারটা মেবি ব্রিটেলও হয়ে যাওয়ার চান্স থাকে। এরপরে আসছে আরও কিছু এর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ক্যান নট বি ইউজড ফর হাই ভোল্টেজ ইনসুলেশন। ইনসুলেশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কিন্তু যেহেতু এর ইলেকট্রিক্যাল প্রপার্টিসটা খুব ভালো, সেই জন্য খুব হাই ভোল্টেজ ইনসুলেশনের ক্ষেত্রে কিন্তু রাবারকে ইউজ করা যায় না।
লো অপারেটিং টেম্পারেচার অ্যাজ ইট বিকামস ব্রিটেল অ্যান্ড ডেভেলপস ক্র্যাক অ্যাট এ টেম্পারেচার অফ 60°C। এটা যে টেম্পারেচারে কাজ করে সেই টেম্পারেচারটা লো হওয়া দরকার, কারণ যদি টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে কী দেখা যাচ্ছে যে 60° টেম্পারেচারে এই রাবারটা ব্রিটেল মানে কি ভঙ্গুর হয়ে যায়, ইজিলি ক্র্যাক করবে, ভেঙে যাবে। সালফার ইন রাবার, এই যে সালফার যে অ্যাড করা হয়, তো সালফার ইন রাবার রিয়াক্টস উইথ কপার, হেন্স কপার ওয়্যারস আর টু বি টিন্ড। মানে কি এই রাবারের মধ্যে যে সালফার থাকে সে যদি কোনো কপারের কোনো দ্রবণের সঙ্গে সংস্পর্শ আসে তাহলে সেক্ষেত্রে কী হয়, কপারের সঙ্গে রিয়াকশন হয়ে যায়। সেই জন্যে কপার যে তারগুলো থাকে সেগুলোকে আলাদাভাবে ট্যানিং করা হয়ে থাকে, ঠিক আছে। কারণ সাপোজ ধরা হলো ইনসুলেশন মানে করা হয়েছে রাবার দিয়ে পরে, তো এবারে যদি হাই ভোল্টেজ থাকে তাহলে সেক্ষেত্রে এত ইনসুলেট তো করতে পারবে না, কারণ কি তখন কী হবে, তখন কপার ওয়্যারের সঙ্গে একটা রিয়াকশন ঘটবে যেহেতু সালফার রয়েছে। তো সেই জন্যেই লো ভোল্টেজের ক্ষেত্রে এগুলো মেবি লো অপারেটিং টেম্পারেচার এগুলোকে ব্যবহার করা যেতে পারে। কোনটা, যেটা হচ্ছে ন্যাচারাল রাবার সেইটা। এবার হচ্ছে হার্ড রাবার। হার্ড রাবারটা কি বলছে, বাই ইনক্রিজিং দি সালফার কন্টেন্ট অ্যান্ড প্রোলংড ভালকানাইজেশন এ রিজিড রাবার প্রোডাক্ট কল হার্ড রাবার আর এবনাইট ইজ অবটেন্ড। সালফারটাকে যদি বাড়িয়ে দিই আর ভালকানাইজেশন যে প্রসেসটাকে এটাকে যদি অনেক লম্বা সময় ধরে করা হয়, তো সেই ক্ষেত্রে যে প্রোডাক্টটা ফলাফল যেটা বেরিয়ে আসে সেই রাবারটা যেটা পায় সেটা আরও বেশি ডেন্সড, আরও বেশি রিজিড, খুবই দৃঢ় হয়, যেটাকে হার্ড রাবারও বলা হয়ে থাকে অথবা এটাকে বলা হয়ে থাকে ইবোনাইট। ইট পজেসেস গুড ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টিজ। এর মধ্যে কিন্তু বেশ ভালো ইলেকট্রিক্যাল ধর্ম আর যান্ত্রিক মেকানিক্যাল ধর্ম কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটা কোথায় ব্যবহার হয়ে থাকে, ইট ইজ ইউজ ফর ব্যাটারি কন্টেনার্স, প্যানেল বোর্ড, বুশিং, এবনাইট টিউবস এক্সেট্রা। ব্যাটারি কন্টেনারের মধ্যে এটা ব্যবহার হয়ে থাকে। প্যানেল বোর্ড, যেখানে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডস বসছে সেইখানে ব্যবহার হয়ে থাকে। যেখানে বুশের দরকার, এই যে যেরকম ফ্যান, সিলিং ফ্যান যখন মানে হুকের সঙ্গে যখন লাগানো হয়ে থাকে, যখন লাগানো হয় তখন একটা বুশের দরকার পড়ে, তো সেই বুশটা কি, সেটা ইবোনাইটের হয়, ওটা হার্ড রাবারের হয়, কিংবা কোনো ইবোনাইট টিউব, সেসব ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়ে থাকে। এরপর আসছে সিনথেটিক রাবার। This is similar to natural rubber and is obtained from thermoplastic vinyl high polymers. ন্যাচারাল রাবারের মতনই এটাও একই রকম, আর এটা কোথা থেকে পাওয়া যায়, থার্মোপ্লাস্টিক ভিনাইল হাই পলিমার থেকে এগুলো পাওয়া যায়। এর মধ্যে কিছু কিছু ইম্পর্ট্যান্ট সিনথেটিক রাবারের নাম এখানে দেওয়া রয়েছে। প্রথমে হচ্ছে নাইট্রাইট, বিউটাডাইন রাবার, তারপর হচ্ছে বিউটিল রাবার, হাইপালন রাবার, নিওপ্রিন রাবার, সিলিকন রাবার। এগুলো হচ্ছে সব সিনথেটিক রাবারের নাম। এগুলো সব কেমিক্যাল মানে প্রসেসের থ্রু এটাকে ভালকানাইজ করে তারপরে এগুলোকে তৈরি করা হয়ে থাকে। তো এখানে শুধুমাত্র তার নামগুলো দিয়েছে, এখানে কিন্তু কোনো কেমিক্যাল ফর্মুলা বা কোনো কেমিক্যাল কোনো তার সংকেত কিছু এখানে দেয়নি, শুধু এগুলো মনে রাখলেই চলবে। এবার এক এক করে এখানে প্রতিটার প্রপার্টিস দিয়েছে আর সবকটার এখানে ইউজেসগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে যে কটা নাম আছে, প্রথমে 1 নম্বরে নাইট্রাইট বিউটাডিন রাবার দেওয়া রয়েছে, তারপরে 2 নম্বরে হচ্ছে বিউটাইল রাবার, সেটা দেওয়া রয়েছে, 3 নম্বরে হচ্ছে হাইপালন রাবার, সেটা আছে, 4 নম্বরে নিওপ্রিন রাবার দেওয়া আছে, আর 5 নম্বরে সিলিকন রাবার, সেটাও দেওয়া আছে। তো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম নাইট্রাইট বিউটাডিন রাবার, এর প্রপার্টিস কী বলছে, গুড রেজিলিয়েন্স, ওয়্যার রেজিস্ট্যান্স, ফ্লেক্সিবিলিটি অ্যাট লো টেম্পারেচার, রেজিস্ট্যান্স টু এজিং, অক্সিডেশন রেজিস্ট্যান্স ভালো হয়, লো টেন্সাইল স্ট্রেংথ, হাই থার্মাল কন্ডাক্টিভিটি আর লো হাইগ্রোস্কোপিসিটি। মানে কি, যে খুব সহজে এটা ভাঙবে না, মচকাবে না, ঠিক আছে। আর এটা যদি লো টেম্পারেচার কাজ হয় তাহলে সেক্ষেত্রে এর মধ্যে বেশ ভালো ফ্লেক্সিবিলিটি দেখা যায়, কিন্তু যদি হাই টেম্পারেচার থাকে তাহলে সেক্ষেত্রে মেবি এটা খুব বেশি রিজিড হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে হয়তো মেবি অতটা বেশি ওয়্যার কিংবা টিয়ার অফ রেজিস্ট্যান্স না করতেও পারে। এবারে রেজিস্ট্যান্স টু এজিং মানে কি, হয়তো যত বেশি পুরনো হবে, পুরনো হলে কি জিনিস আস্তে আস্তে খারাপ হয়ে থাকে, কিন্তু এটা সেই এজিংয়ের ক্ষেত্রে এটা রোধ করতে পারে। তো এর টেনসাইল স্ট্রেংথটা লো, এটা মেবি অক্সিডাইজড হওয়ার চান্স থাকে। আর এটার মধ্যে দিয়ে থার্মাল কোয়ান্টিটি খুব প্রচুর পরিমাণে হয়, মানে তাপ খুব বেশি এটা পরিবাহী করতে পারে, আর জলকে ভালো রোধ করতে পারে। সেজন্য কী বলছে, যে হাইগ্রোস্কোপিসিটি লো থাকে। তো এর ইউজেস কী কী বলছে, অটোমোবাইল টায়ার, ইনার টিউবস, এই যে বাইক, 4 হুইলার, তারপরে হচ্ছে 6 হুইলার, যত রকম ভেহিকেলগুলো আমরা দেখছি অটোমোবিল, তো তার যে ভেতরে যে টিউব থাকে, টায়ারের যে ভেতরের টিউবটা, সেই টিউবটা এই নাইট্রাইট বিউটাডিন রাবার দিয়ে কিন্তু এটা তৈরি হয়। 2 নম্বরে হচ্ছে বিউটেল রাবার।
It is attacked by petroleum oils, gases and alcoholic solvent. It has thermal and oxidation stability and high resistance to ozone. এটা কিন্তু পেট্রোলিয়াম অয়েলের দ্বারা, কোনো গ্যাসের দ্বারা বা কোনো অ্যালকোহলিক সলভেন্টের দ্বারা কিন্তু এটা অ্যাটাক হয়ে থাকতে পারে। এর মধ্যে থার্মাল স্টেবিলিটি আছে আর অক্সিডেশন স্টেবিলিটি রয়েছে। মিন্স কি, যে স্টেবল মানে একটা স্থিতাবস্থা, যে খুব বেশি হয়তো অক্সিডাইজড হবে না, কিংবা তাপ যেটা পরিবাহী হবে সেটা হয়তো মিনিমাম হবে, একটা স্টেবল মানে খুব বেশি এটার মধ্যে যাবে না। আর কি ওজন গ্যাস যদি থাকে, সেই ওজন গ্যাসকে দ্বারা যদি কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে রাবারের, তো সেটাই বিউটিল রাবারের হতে পারে না। কারণ কি, এটা হাই রেজিস্ট্যান্স প্রদান করে, খুব বেশি রোদ আটকে দেয় ওজনকে। তো এটা কোথায় কাজে লাগে? এটা হচ্ছে ইউজড অ্যাজ ইনসুলেশন ইন হট অ্যান্ড ওয়েট কন্ডিশন, ইউজড অ্যাজ টেপস ইন রিপেয়ার ওয়ার্ক। কোনো জায়গায় হয়তো কোনো রিপেয়ারিং কাজ চলছে, সেখানে যদি টেপ ব্যবহার করা হয়, তো নর্মালি এই বিউটিল রাবারে কিন্তু টেপ ইউজ করা হয়ে থাকে। আর কোনো জায়গায় যদি হট কিংবা ওয়েট কন্ডিশনস থাকছে, সেটাকে যদি ইনসুলেট করতে হয় জায়গাটাকে, তখন আমরা বিউটিল রাবারের ব্যবহার করতে পারি। 3 নম্বরে হচ্ছে হাইপালন রাবার। রেজিস্ট্যান্স টু ডিটোরিয়েশন ওয়েন এক্সপোজ টু সানলাইট অ্যান্ড টেম্পারেচার আপ টু 150 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা কথা মানে, রাবারকে যদি বেশি সানলাইটের মধ্যে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাবার ব্রিটেল হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এই হাইপালন রাবারটা আপ টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবে। তার যদি বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু রাবারের যে ওর মেকানিক্যাল প্রপার্টিস বা ফিজিক্যাল যে প্রপার্টিসগুলো থাকবে, সেগুলো কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে অগ্রসর হতে থাকবে, ডিটোরিয়েট করবে জিনিসটা। তো এটা কোথায় ব্যবহার হয়ে থাকে? এটা হচ্ছে ইউজড ইন জ্যাকেটিং অফ ইলেকট্রিক ওয়্যারস অ্যান্ড কেবেল। ইলেকট্রিক্যাল যে ওয়্যার থাকে, যে ইলেকট্রিক্যাল যে কেবেলগুলো থাকে, সেই কেবেলগুলোকে ইনসুলেট করবার জন্য, জ্যাকেটিং করবার জন্য এই হাইপালন রাবারের ব্যবহার হয়ে থাকে। 4 নম্বরে হচ্ছে নিওপ্রিন রাবার। বেটার রেজিস্ট্যান্স টু এজিং, অক্সিডেশন অ্যান্ড গ্যাস ডিফিউশন, বেটার থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ফ্লেম রেজিস্ট্যান্স, পুয়ার মেকানিক্যাল প্রপার্টিস। এর মধ্যে কিন্তু যান্ত্রিক যে ধর্ম, সেটা একদমই দেখতে পাওয়া যায় না, খুবই কম। এজিং হওয়ার সঙ্গে সঙ্গে এটার মধ্যে কোনো প্রবলেম কিছু আসে না, কারণ কি, ভালো রেজিস্ট্যান্স প্রদান করে। যে হয়তো বেশি পুরনো হলো, তো সেক্ষেত্রে জিনিসটা খারাপ হওয়ার চান্স কম থাকে, কারণ যে জিনিসের তৈরি থাকে তার একটা অবশ্যই এক্সপায়ারি ডেট থাকে। কিন্তু এক্ষেত্রে এজিং হয়ে যত বেশি হবে, তা সত্ত্বেও কিন্তু এর কোনো অসুবিধা নেই। অক্সিডাইজ হয়ে থাকে আর গ্যাস ডিফিউশনও হয়, কিন্তু অক্সিডেশনের ক্ষেত্রে এটা রেজিস্ট্যান্স প্রদান করবে। গ্যাস ডিফিউশনও এই মানে গ্যাসের মধ্যে দিলেও এটা শর্ট করে কিছু ডিজলভ হবে না, কিংবা এর মধ্যে কোনো কিছু বিক্রিয়া কিছু দেখা যাবে না। থার্মাল কন্ডাক্টিভিটি খুব ভালো। আর কিন্তু যদি কোনো ফ্লেম থাকে, হয়তো ধরুন কোনো গ্যাসের শিখা জ্বলছে বা ল্যাবের মধ্যে হয়তো কোনো গ্যাস বার্নার জ্বলছে, সেক্ষেত্রে যে ফ্লেমটা থাকে, সেই ফ্লেমটা থেকেও কিন্তু নিজেকে রেজিস্ট্যান্স করতে পারে, মানে কি, বাধা দেয়, যে ফ্লেমটার জন্য কিন্তু কোনো কিছু ক্ষতি হতে পারে না। অবশ্যই বেশি টেম্পারেচার হলে সেটা নিশ্চয়ই কোনো ক্ষতি হবে, কিন্তু নর্মালি ক্ষেত্রে ফ্লেমটাকেও আটকে দেয়। তো এটা কোথায় ব্যবহার হয়ে থাকে? এটা হচ্ছে ইউজ ফর ওয়্যার ইনসুলেশন অ্যান্ড কেবল সিটিং। এই যে কেবল কিংবা ওয়্যারের যখন ইনসুলেট করা হয়, তখন যে সিট কভার যেটা দেওয়া হয়, সেই কভারের ক্ষেত্রে এটাই নিওপ্রিন রাবারের ব্যবহার হয়ে থাকে। কারণ যে জাংশন বক্স থাকছে বা কেবলের যে বক্স বা যেখান থেকে ওয়্যারটা যাচ্ছে, তো সেইটাকে কী করতে হয়, ভালো করে সিটিং করতে হয়, তো সেখানে এটা ব্যবহার হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে সিলিকন রাবার। সিলিকন রাবার কী বলছে? হাই অপারেটিং টেম্পারেচার অ্যাট 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ফ্লেক্সিবিলিটি, ময়েশ্চার অ্যান্ড করোশন রেজিস্ট্যান্স টু অক্সিডেশন, ওজোন, আর্সিং, গুড ইনসুলেটিং প্রপার্টিস অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি। ইট ইজ এ গুড ইনসুলেটর। সিলিকন রাবারটা কি, যে 200 ডিগ্রি সেন্টিগ্রেডেও কিন্তু ঠিক মতন এটা নিজের কাজ করে যায়, তখনও কিন্তু জিনিসটা ফ্লেক্সিবল থাকে। রাবার দেখবি যদি খুব বেশি মানে হার্ড হয়ে যায়, তাহলে কিন্তু সে রাবারটার মধ্যে কিন্তু ক্র্যাক চলে আসে, সেটা কিন্তু ডিটোরিয়েট করে। আর সেই জন্য কী হয়, যে রাবার যত বেশি ফ্লেক্সিবল থাকবে তত বেশি ভালো। যেরকম সব থেকে নর্মাল একটা ব্যাপার, যে ঘরে যে গ্যাস সিলিন্ডার থাকে, সেই গ্যাস সিলিন্ডার থেকে নব থেকে যে গ্যাসের যে বার্নার অবধি যে পাইপটা যায়, সেটা তো রাবারের পাইপ থাকে। তো দেখবি রাবারের পাইপটা কী বলেছে, মাঝে মধ্যে ওটাকে চেঞ্জ করতে বলে। একটা নিয়ম থাকে যে 6 মান্থস কি 8 মান্থ পর ওটাকে চেঞ্জ করতে, কারণ কি, ওটা হার্ড হয়ে যায়। তো হার্ড হয়ে গেলে কিন্তু ওইটাকে আর ইচ্ছে মতন কিন্তু এটাকে মানে নমনীয়তার মধ্যে থাকবে না, যেটাকে বাঁকাবো কিংবা হয়তো পাইপটাকে অন্য দিক দিয়ে পাস করব, সেটা কিন্তু সম্ভব না। তো এই সিলিকন রাবার কিন্তু সেরকম কোনো প্রবলেম কিছু নেই, 200 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও কিন্তু ঠিক ফ্লেক্সিবল থাকে, নমনীয় থাকে, ময়েশ্চারকে আটকে দেয়, কোনো কিছু করোশন, কোনো মানে ক্ষতি হওয়া বা মরচে পড়া সেরকম কোনো কিছু এর মধ্যে কিছু দেখা যায় না। অক্সিডেশন হয় না, ওজনের সঙ্গে আটকে দেয়, ওজনের সঙ্গে কোনো রিয়াকশান কিছু নেই। ইনসুলেটিং প্রপার্টিস খুব ভালো, থার্মাল বেশ ভালো, তাপও পরিবাহী করতে পারে, থার্মাল প্রপার্টি কন্ডাক্টিভিটি এর মধ্যে রয়েছে,
এটা হচ্ছে একটা গুড ইনসুলেটর। তো এটার ব্যবহার কোথায় হয়? ব্যবহার হচ্ছে ইনসুলেশন ফর পাওয়ার কেবল অ্যান্ড কন্ট্রোল ওয়্যারস অফ ব্লাস্ট ফার্নেস, কোকোভেন। কোকোভেন যে প্ল্যান্ট থাকে তার মধ্যে যে ব্লাস্ট ফার্নেস যেখানে আর কি গলানো হচ্ছে, যেখান থেকে আমরা স্ল্যাগ পাচ্ছি, মল্টেন স্টিলটা পাচ্ছি, তো সেখানেও তো কেবল আছে, সেখানেও ওয়্যার আছে, কারণ ব্যাটারি থেকে চার্জ করে পরে ওখান থেকে যে কয়লাটাকে যে গরম করতে হয় কোকটাকে, সেটার জন্য তো এগুলো লাগে। তো সেসব ক্ষেত্রে এখানে এটা ইউজ হয়ে থাকে। তাছাড়া কোথায় স্টিল মিল বা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, সেখানে কোথায় হাই ফ্রিকোয়েন্সি জেনারেটর বা বয়লার বা এয়ারপোর্ট লাইটিং, ক্রেন, এইসব জায়গাতেও এই সিলিকন রাবারটা ব্যবহার হয়ে থাকে। তো এখানে যে অংশটা পড়লাম সেটা হচ্ছে সিনথেটিক রাবারের প্রতিটার এখানে প্রপার্টিজের ইউজগুলো পড়লাম। তার আগে দেখলাম হচ্ছে হার্ড রাবার, আর তার আগে দেখলাম ন্যাচারাল রাবার। এরপরে আসছে যে প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ টিম্বার, কাঠের। তো জেনারেল প্রপার্টিসগুলো কী দিয়েছে, বলছে টিম্বার শুড হ্যাভ দ্য ফলোয়িং প্রপার্টিস। কী আছে ধর্মগুলো সাধারণত টিম্বারের? স্ট্রেট ফাইবার্স, সিল্কি লাস্টার when planed, uniform color, regular annual rings, heaviness, firm adhesion of fiber and compact modularity rays, sweet smell, it should be free from loose or dead knots and shakes, the surface should not clog the teeth of the saw or on cutting but should remain bright। তো টিম্বার কাঠের মধ্যে কী থাকে, ওখানে ফাইবারাস টিস্যু থাকে। একটা মানে একটা ট্রি যখন ও জীবিত রয়েছে সেখান থেকে হয়তো আমরা ট্রির কোনো ব্রাঞ্চ কাটলাম, কিংবা ট্রিটা একটা ফল করে গেছে সেখান থেকে হয়তো আমরা কোনো ব্রাঞ্চ কেটে নিয়ে গেলাম, কিংবা হয়তো মানে ওর যে স্টেম থাকছে যে কাণ্ডটা সেটাকে হয়তো নিয়ে এলাম কেটে করে নিয়ে, সেখান থেকে এবার যখন কাটিং হয় তখন ওর ভেতরে যে ফাইবারগুলো থাকে সেগুলো যদি স্ট্রেট থাকে ফাইবারাস টিস্যুগুলো, তাহলে খুব ভালো। যখন ওটাকে প্ল্যানিং করা হয় তখন ওর মধ্যে যে লাস্টার মানে জিনিসটা দেখতে খুব মসৃণ থাকে, টাচ করলে খুব সিল্কি একটা ভাব আসবে। ওর মধ্যে সব জায়গায় কালার যেন সব জায়গায় সেম থাকে। এগুলো হচ্ছে কি সাধারণ এগুলো ধর্ম, মানে টিম্বার যদি ভালো হতে হয়, যে টিম্বার দিয়ে হয়তো কোনো আর্কিটেকচার কোনো কিছু বানানো হবে, কিংবা হয়তো কোনো ফার্নিচার্স বানানো হবে, তো সেই সবের মধ্যে যে টিম্বার ব্যবহার করা হবে সেই টিম্বারের মধ্যে যেন এই ধর্মগুলো থেকে থাকে, তবেই সেই কাজটা ঠিক মতন আসবে, ঠিক মতন করা যাবে। অ্যানুয়াল রিংসগুলো যেন রেগুলার, যেটা যেন স্পষ্টভাবে দেখা যায়, যেন হেভি হয়, যেন খুব বেশি লাইট কাট না হয়। আর মডুলারি রেস সেগুলো যেন কম্প্যাক্ট থাকে, ফাইবারের সঙ্গে যেন ঠিক মতন লেগে থাকে। স্মেল খুব ভালো যেন হতে হবে, স্মেল এর গন্ধটাও। আর কি ডেড নট বা লুজ নট যেন না থাকে, যেন কোনো রকম রিং শেক, কাপ শেক এগুলো যেন না থাকে। এই জিনিসগুলো কোথায় পড়ানো হয়েছিল, যে টিম্বার যখন হয়েছিল ড্রাফটসম্যান সিভিলের সে টিম্বারের যে চ্যাপ্টার, এখানে এগুলো সব কিছু বলা ছিল। আর কি যে করাতের সাহায্যে যখন ওটা কাটিং করা হবে, তো ওই যে সারফেস থেকে যেখান থেকে টা কাটিং করতে শুরু করবে, টিম্বার যদি ভালো হয় তাহলে কিন্তু খুব স্মুথলি কিন্তু কাটটা কাটাবে। আর যদি টিম্বার ঠিক না থাকে তাহলে কি হবে, যখনই বসানো হবে তখনই কিন্তু সারফেসে টাচে এলে কিন্তু ওটা ক্লগ হয়ে যাবে, মানে এক জায়গায় জমাট বাঁধতে শুরু করবে, ঠিক মতন কাটিং হবে না। আর কি যেন দেখতে যেন উজ্জ্বল লাগে, যেন রিমেন ব্রাইট। তো এগুলো হলো কি, এগুলো হচ্ছে সাধারণত এটা প্রপার্টিস ধর্মগুলো টিম্বারের। তো এরপরে আসছে কি ক্লাসিফিকেশন। তো সাধারণত টিম্বার কি দুরকম হয়, একটা হয়ে থাকে সফটউড, একটা হয়ে থাকে হার্ডউড। তো সফটউড টিম্বারটা কি, ইউজুয়ালি অল ট্রিজ উইথ মিডল লিভস অফ সফটউড অ্যান্ড দোজ উইথ ব্রড লিভস আর অফ হার্ডউড। সাধারণত যত রকম গাছ থাকে সব গাছেরই যে গাছের পাতাগুলো মিডল মতন ছুঁচের মতো মিডল লিভস, সেগুলো হচ্ছে কি সফটউড, আর যেগুলোর পাতা চওড়া হয় সেগুলো হচ্ছে কি হার্ডউড। এবারে হচ্ছে কি দ্য উড কন্টেন্স রেজিনস অ্যান্ড টারপেন্টিনস। কাঠের মধ্যে কিন্তু রেজিন, কারণ রেজিন কিন্তু ওখান থেকে পাওয়া যায়, টারপেন্টিন কিন্তু ওইটার সাহায্যে বানানো হয়ে থাকে। উড হ্যাজ এ ফ্র্যাগ্রেন্স স্মেল, খুব সুমধুর একটা ভালো গন্ধ থাকবে কাঠের। ফাইবারস আর স্ট্রেট, যখন কাটিং করা হবে তারপরে ওখানে চেক করে দেখাবে কি যে ওই যে ফাইবারগুলো যেন সোজা সোজা থাকে, যেন স্ট্রেট থাকে ফাইবারাস টিস্যুগুলো। টেক্সচারটা খুব সফট অ্যান্ড রেগুলার, স্পর্শ করার পর জিনিসটা দেখুন যে টেক্সচারটা যেটা খুব দেখতে মানে ওটা খুব নরম হয়। টাফ ফর রেজিস্টিং টেনসাইল স্ট্রেসেস। এবারে কি যে টেনসাইল স্ট্রেস মিনস যদি এটা যে স্ট্রেস যদি টান দেওয়া হচ্ছে, যদি টেনশনে রাখা হয়, তো তারপরে কি হবে ওর মধ্যে একটা স্ট্রেসের জন্ম হবে, যাতে কি ওই টানটাকে ওভারকাম করতে পারে, যেটা ওকে টেনশন দিয়ে রাখবে। তো সেই টেনসাইল স্ট্রেসটা কি এটা হচ্ছে খুব টাফ, মানে খুব ইজিলি এটাকে আটকাতে পারবে, রেজিস্ট করতে পারবে। এবার হচ্ছে কি উইক অ্যাক্রস দ্য ফাইবার, কিন্তু
ফাইবারটা তো স্ট্রেট থাকবে, কিন্তু আড়াআড়িভাবে কিন্তু এটা কিন্তু খুব উইক থাকবে সফটউডের ক্ষেত্রে। অ্যানুয়াল রিংস আর ডিস্টিংক্ট, আলাদা আলাদাভাবে প্রতিটা অ্যানুয়াল রিংকে বোঝা যাবে, কারণ অ্যানুয়াল রিংয়ের সাহায্যে কিন্তু কি বোঝা যায় যে গাছটা কত বয়স হলো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ন্যাকেড আই দিয়েও এটা হয়তো ভালো বোঝা যাবে না, তখন সেক্ষেত্রে এটা বুঝতে গেলে হয়তো মাইক্রোস্কোপের মেবি দরকার পড়তে পারে। হ্যাভিং ওয়ান সাইড সফট পোরাস অ্যান্ড লাইট কালার, দি আদার সাইড ইজ ডেন্স অ্যান্ড ডার্ক। সফটউডের ক্ষেত্রে কী হয়, একটা দিক নরম হয়, পোরাস মানে সান্দ্রতা থাকে, মানে ওর মধ্যে কী ছিদ্র থাকবে, এয়ার কিংবা ওয়াটার প্রবেশ করে, ওটা শুধু পোরাস যেহেতু, আর লাইট কালার খুব হালকা কালার হবে, কিন্তু অন্য দিকটা কিন্তু খুবই ডেন্স ঘন হবে, ডার্ক হবে। The general color of the wood is pale, tinted or light, such as pine, spruce, fir, ash, kale, deodar, etc. তো এই যে কাঠের যে কালারটা, এটা কী হয়, পেল কালার, মানে খুব বেশি ব্রাইট নয়, আবার খুব বেশি ডার্কও নয়, পেল টিন্টেড কিংবা খুব বেশি হালকা, কার মতন, যেরকম পাইন গাছ, ফার গাছ, কেল, দেওদার, এইসব গাছের মতন কি লাইট টেক্সচার, লাইট কালারও এর মধ্যে আসতে পারে। তো এটা গেল কি সফটউডের। এবার কি বলছে এখানে হার্ডউডের কিছু প্রপার্টিস দিয়েছে, তো সেটাকে বলছে দ্য উড জেনারেলি কন্টেন্স এ লার্জ পার্সেন্টেজ অফ অ্যাসিড। এই কাঠটার মধ্যে কি হয়, খুব বেশি পরিমাণে কিন্তু অ্যাসিড থাকে। ইট ইজ ব্রাইটলি কালার, এর যে কালার সেটা কিন্তু খুব উজ্জ্বল। অ্যানুয়াল রিংস আর নট ডিস্টিং, কিন্তু হার্ডউডে কিন্তু অ্যানুয়াল রিংসটা কিন্তু ভালোভাবে বোঝা যায় না। ইট ইজ ডিফিকাল্ট অ্যান্ড হার্ড টু ওয়ার্ক উইথ। আর যদি হার্ডউড হয় তাহলে হার্ডউডের সাহায্যে কিন্তু খুব সহজে কিন্তু কাজ করা সম্ভব নয়, খুবই কষ্টকর, খুবই কঠিন। ইট রেজিস্ট শিয়ারিং স্ট্রেসেস, শিয়ারিং স্ট্রেসকে খুব ইজিলি রোধ করতে পারে, আটকাতে পারে। ফাইবারস আর ওভারল্যাপ, এইখানে যেরকম ফাইবারগুলো কী থাকবে, স্ট্রেট থাকবে, এখানে কী হবে, একটা ফাইবারের সঙ্গে একটা ফাইবার কিন্তু ওভারল্যাপ থাকবে। এর কালারটা কীরকম, দ্য জেনারেল কালার ইজ ডার্ক ব্রাউন, সাচ এস ওক, ওয়ালনাট, টিক, মেহগিনি, সিসিম, বাবুল, শাল, এক্সেট্রা। তো এর যে কালারটা যখন কাঠ চেরাই হলো, যখন কাটিং করা হলো, আফটার সিজনিং করার পরে, তারপরে যে ভেতরের যে টেক্সচার থাকে, সেই টেক্সচারটা কীরকম হয়, কালারটা ডার্ক ব্রাউন হয়। যেরকম ওক গাছের, ওয়ালনাট গাছের, টিক গাছের, মেহগিনি, শিশু, বাবুল, শাল, এইসবের গাছগুলো, এগুলো সবই হচ্ছে কি হার্ডউডের। এবার বলছি কি ইউজেস, সফট টিম্বার আর হার্ড টিম্বারের ব্যবহারগুলো কোথায় কোথায় আছে। বিকজ অফ ইটস চিপনেস ইট ইজ ইউজ ফর লো গ্রেড ফার্নিচার, ডোর অ্যান্ড উইন্ডোজ ফর চিপ টাইপ অফ হাউসেস। যেহেতু সফট টিম্বার একটু সস্তা, চিপ, সেই জন্যে লো গ্রেড মানে কম মানের কোনো ফার্নিচার কিংবা কোনো ডোর, উইন্ডো ব্যবহার করা যেতে পারে, বানানো যেতে পারে কি, যে একটু কম দামি ঘরের জন্য, চিপ টাইপ অফ হাউসেস, মানে যেখানে হয়তো খুব বেশি কেউ খরচা করতে চাইছে না কোনো বাড়ির পেছনে, বাড়ির জন্য, তাহলে সেক্ষেত্রে সে সফট টিম্বার দিয়ে যে ডোর, উইন্ডো বা ফার্নিচার তৈরি হবে সেটাকে সে ইউজ করতে পারে। জ্বালানি হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে, ইউজ অ্যাজ ফুয়েল। সাম টিম্বারস আর ইউজ ফর বাস্কেটস অ্যান্ড ম্যাট মেকিং। এই টিম্বারগুলোর সাহায্যে কি, যে এই যে বাস্কেট, যে কাঠের বাস্ক বা মাদুর, উডেন ম্যাট, সেগুলো কিন্তু তৈরি হয়, ব্যবহার করা যেতে পারে সব টিম্বারের জন্য। আর কি, দি বার্ক ইজ ইউজ অ্যাজ গার্মেন্ট ইন সাম প্লেসেস। কিছু কিছু জায়গাতে এই সব টিম্বারের যে ছাল থাকে, সে ছাল দিয়েও কিন্তু গার্মেন্ট তৈরি হয়ে থাকে। রেয়ার কিছু জায়গাতে আছে যেখানে কিন্তু এখন অবধি মানুষেরা গাছের ছাল পরে থাকে। এবার হচ্ছে হার্ড টিম্বার। হার্ড টিম্বার কি, এটা হচ্ছে হাই কোয়ালিটি ফার্নিচারের জন্য এটা ব্যবহার হয়, যেরকম কি চেয়ার, টেবিল, সোফা, দিওয়ান, বেড, এক্সেট্রা। তাছাড়া কি ডোর, উইন্ডো ফ্রেম ফর হাই কোয়ালিটি হাউস, অ্যাজ দে ক্যান টেক গুড পলিশ অ্যান্ড পেন্টিং ফিনিশ। একটা কথা কি, যে সফট টিম্বারে কিন্তু খুব ভালো ফিনিশ কিন্তু হয় না, নেবে না, খুব বেশি ভালো পলিশিং হবে না, কিন্তু হার্ড টিম্বারে ভালো পলিশ নেয়, আর পেন্টিংটাও যখন ফিনিশিং হবে সেটা ভালো হবে। ইউজ ফর ম্যানুফ্যাকচারিং কাঁথা ম্যানুফ্যাকচারিং করার জন্য কিন্তু এই হার্ড টিম্বার ইউজ হয়। এবার আসছে কি, যে উড অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইনসুলেটর। উড ইজ ইমপ্রেগনেটেড উইথ অয়েল অর আদার সাবস্টেন্সেস ফর ইউজ অ্যাজ ইনসুলেটর। এই উড কিন্তু কাঠকে কিন্তু ইনসুলেটিং হিসেবে কিন্তু সব জায়গায় ব্যবহার হয়ে থাকে। যেরকম কি এটা কোনো ওয়্যারিংয়ের ক্ষেত্রেও এটা ইনসুলেশনে ব্যবহার হয়ে থাকে। আবার কোনো যদি ইউটেন্সিলস থাকে সেটার জন্য উডটা ব্যবহার হয়ে থাকে, যে হয়তো তাপটা ঠিক পরিবাহী করবে না, তাপ মানে পুয়ার কোয়ান্টিটি অফ থার্মাল কোয়ান্টিটি পুয়ার থাকবে, কিংবা ইলেকট্রিক কোয়ান্টিটি খুবই পুয়ার। হ্যাঁ, তবে যদি এটা ময়েস্ট থাকছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা থ্রুতে ইলেকট্রিক কোয়ান্টিটি হতে পারে।
তো অতএব কোনো সাবস্টেন্স বা অয়েলের দ্বারা কিন্তু এটার মধ্যে কোনো কিছু ক্ষতি হওয়ার চান্স নেই। এটার মধ্যে দিয়ে যে হয়তো মানে কোনো কিছু পরিবাহী হবে কিংবা এটা হয়তো তোর ব্রিটেল হয়ে যাবে, সেরকম কোনো কিছু চান্স নেই। এক্সাম্পল কি, ইট ইজ ইউজড ইন ইলেকট্রিক্যাল মেশিন উইন্ডিংস অ্যাজ স্লট ওয়েজেস। তো ইলেকট্রিক্যাল কোনো জাংশন বক্স বা কোনো সুইচ বক্স বা কোনো কিছু মেশিনের যদি উইন্ডিং করতে হয় যেখানে তার বাঁধা চলছে, সেসব জায়গাতে কিন্তু এগুলো ব্যবহার হয়ে থাকে অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইনসুলেটরের জন্য। এবার আসছে কি ইনসুলেটিং মেটেরিয়ালস। তো এর ডেসক্রিপশন কী দিয়েছে, বলছে দিস আর দ্য মেটেরিয়ালস হুইচ অফার ভেরি হাই রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট অ্যান্ড মেক কারেন্ট ফ্লো ভেরি নেগলিজিবল অর নীল। তো ইনসুলেটিং জিনিসটা কি, এগুলো হচ্ছে সেই বস্তুগুলো যে কারেন্টের যে তড়িতের যে ফ্লো, যে প্রবাহ, সে তড়িতের প্রবাহটাকে খুব ভালোভাবে, খুব বেশিভাবে এটাকে আটকে দেয়। আর কি, অথবা যদিও বাই চান্স যদি ফ্লো করছে মেবি, তখন সেটা কি খুবই নেগলিজিবল বা নেই, ধরাই হয় না ওটাকে। দিস মেটেরিয়ালস হ্যাভ হাই রেজিস্ট্যান্স ইউজুয়ালি অফ মেনি মেগা হোমস, অ্যান্ড 1 মেগা হোম সমান 10⁶ ওহম। তো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি আটকাচ্ছে কেন? কারণ ওর মধ্যে নিশ্চয়ই রোদটা বেশি আছে। যদি রেজিস্ট্যান্সটা বেশি থাকে তবে তো সে ইলেকট্রিক্যাল কন্টিনিউটিটাকে, ফ্লোটাকে সে আটকে দেবে, কারেন্ট ফ্লোটাকে। তো সেটা কি বলছে, নিয়ার অ্যাবাউট 1 মেগা হোমের মতন থাকে, মানে কি 10⁶ ওহম। আর সেন্টিমিটার কিউবড মানে কি, ওটাকে মানে দেখা হয়েছে চেক করে যে 1 কিউবিক সেন্টিমিটারের মধ্যে নিয়ার অ্যাবাউট 1 মেগা হোমের মতন তো রোদ থাকছে যদি কোনো ইনসুলেটিং মেটেরিয়াল হয়। তো দি ইনসুলেটার শুড অলসো পজেস হাই ডাই ইলেকট্রিক স্ট্রেংথ। এর মধ্যে ডাই ইলেকট্রিক স্ট্রেংথটাও কিন্তু খুব বেশি পরিমাণে থাকে। দিস মিনস দ্যাট দ্য ইনসুলেটিং মেটেরিয়াল শুড নট ব্রেক ডাউন অর পাংচার ইভেন অন অ্যাপ্লিকেশন অফ এ হাই ভোল্টেজ অর হাই ইলেকট্রিক্যাল প্রেসার টু এ গিভেন থিকনেস। এবারে দেখা যাচ্ছে এখানে যেরকম বলেছে যে সেন্টিমিটার কিউব, তো কী দেখাচ্ছে যে ইনসুলেটিং মেটেরিয়ালস যদি 1 সেন্টিমিটার কিউব যদি থাকছে, তো তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করানো যায় তো সেটা তো ফ্লো করবে না, যেহেতু এটা ইনসুলেটেড। তো সেই জন্য তখন তার রোদটা কত বার করা হয়েছে, কত 1 মেগাওয়ার মতন। এবার কি বলছে যে এদের মধ্যে কিন্তু ডাইলেকট্রিক স্ট্রেনটা তো বেশি থাকে। তো তার মানে ডাইলেকট্রিক স্ট্রেনটা মানে কি, যে যদি হাই ভোল্টেজ পাস করছে বা যদি হাই ইলেকট্রিক্যাল পাস করছে প্রেসার, কোনো হয়তো একটা থিকনেস দেওয়া আছে 2 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার হয়তো কোনো ইনসুলেটিং মেটেরিয়ালস রয়েছে তার থিকনেসে, তো হাই ভোল্টেজ পাস করা সত্ত্বেও কিন্তু এটা ব্রেক করবে না, এটা ভেঙে যাবে না। মানে জিনিসটা কী হয় অ্যাকচুয়ালি, যদি পাংচার হয় বা ব্রেকডাউন হয় তখন কি আর ইনসুলেটিং মেটেরিয়ালটার ইনসুলেট থাকে না, তখন ওর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো শুরু হয়ে যায়। তো সেই জিনিসটা হতে পারে না, সেই জিনিসটা হতে দেয় না। এবারে কি আসছে ধর্মতে, প্রপার্টিস অফ ইনসুলেটর। তো বলছে দ্য মেন রিকোয়ারমেন্টস অফ এ গুড ইনসুলেটিং মেটেরিয়াল আর, প্রধান কী কী প্রয়োজনীয়তা, কী গুরুত্বপূর্ণ জিনিস একটা ইনসুলেটিং মেটেরিয়াল যদি খুব ভালো হতে হয়। প্রথমে বলছে হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স মেনি মেগা হোমস পার সেন্টিমিটার কিউব টু রিডিউস দ্য লিকেজ কারেন্ট টু এ নেগলিজিবল ভ্যালু। লিকেজ কারেন্টকে যাতে কমানো যায়, লিকেজ কারেন্ট যাতে কোনো নেগলিজিবল হয়ে যায়, যাতে কোনো লিকেজ, যাতে কারেন্ট যাতে লিকেজ হতেই পারে না, যাতে হওয়া সম্ভব নয়, তো সেই জন্যে সেই স্পেসিফিক রেজিস্ট্যান্সটাকে খুবই বেশি হতে হবে। গুড ডাই ইলেকট্রিক স্ট্রেংথ দ্যাট ইজ হাই ভ্যালু অফ ব্রেকডাউন ভোল্টেজ এক্সপ্রেসড ইন কিলো ভোল্টস পার মিলিমিটার। ডাই ইলেকট্রিক স্ট্রেংথটাও কিন্তু খুব ভালো হওয়া দরকার, তাতে করে কি হবে, এর ব্রেকডাউন ভোল্টেজটা খুব হাই থাকবে, সেটা কি বলা হচ্ছে পার মিলিমিটারে কিলো ভোল্টে। তাহলে মানে কি 1000 ভোল্ট, কিলো ভোল্ট যেটা, তার মানে কি, তার মানে এই এত ভোল্টেজ, মানে এত যদি ইলেকট্রিক্যাল প্রেসার থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইনসুলেটরটা কিন্তু ব্রেকডাউন হবে না। অতএব তার মধ্যে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা খুব ভালোভাবে থাকা। ডাইইলেকট্রিক স্ট্রেংথ অ্যাকচুয়ালি হয় কি, ডাইইলেকট্রিক কী জিনিস, যেটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হতে পারে না, কিন্তু আলাদা আলাদা করে দুটো চার্জে কন্টেন্ট করে রাখে। যখনই প্রেসারটা বেড়ে যায় তখনই ইলেকট্রিক্যাল মানে ডাইইলেকট্রিক যে প্রপার্টিসটা সেটাও নষ্ট হয়ে যায়। গুড, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে, যদি প্রেসার খুব বেশি ইনক্রিজ করে একটা গিভেন থিকনেসের জন্য। দেখা যাচ্ছে যে হয়তো 5 মিলিমিটার কোনো ইনসুলেটর রয়েছে, থিকনেসের একটা কোনো মেটেরিয়ালস আছে, তার মধ্যে দিয়ে যদি 220 কিলো ভোল্ট যদি হয়তো ভোল্টেজ প্রেসার পাস করছে পরে, তাহলে কি, তাহলে সেটা তার ইনসুলেট থাকবে না, তাহলে ওটা ব্রেকডাউন করে মানে হয়ে যাবে। এবার হচ্ছে গুড মেকানিক্যাল স্ট্রেংথ ইন টেনশন or compression, it must resist the stresses set up during erection and under working conditions. যান্ত্রিক ক্ষমতা খুব ভালো হওয়া দরকার, টেনসাইল স্ট্রেস, কম্প্রেশন স্ট্রেস যেন ঠিক মতন ওভারকাম করতে পারে, যেন উইস্ট্যান্ড করতে পারে। কারণ কি, যখন হয়তো এটা নিয়ে কাজ হবে কিংবা এইটাকে যখন ইরেকশন করা হবে তখন ওর মধ্যে যে স্ট্রেসগুলো দেখা দেবে টেনসাইন বা কম্প্রেশনের জন্যে,
তো সেটাকে যেন উইথস্ট্যান্ড করতে পারে, সেটার এগেনস্টে যেন ঠিক মতন কাজ করে। লিটিল ডিটোরিয়েশন উইথ রাইজ ইন টেম্পারেচার, যদি টেম্পারেচার বাড়ে তখন সেক্ষেত্রে কিন্তু এইটার মধ্যে কিছু ডিটোরিয়েট, মানে এটা কিন্তু অল্প একটু খারাপ হতেও পারে, মানে জিনিসটা অ্যাকচুয়ালি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে যদি টেম্পারেচার খুব বেশি বেড়ে যায়। দ্য ইনসুলেটিং প্রপার্টিজ শুড নট চেঞ্জ উইথ দ্য রাইজ ইন টেম্পারেচার, দ্যাট ইজ ওয়েন ইলেকট্রিক্যাল মেশিনস আর লোডেড। এবার কী হচ্ছে, ইলেকট্রিক্যাল মেশিনস লোড করা হলো, তারপরে যখন ইলেকট্রিক মেশিনস যখন অন হচ্ছে, যখন তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে, যখন মেশিনে কাজ চলছে, তখন কী হবে, তখন তো টেম্পারেচার তো বাড়বে। তো যদি গুড ইনসুলেটিং হতে হয়, যদি গুড ইনসুলেটেড প্রপার্টিস থাকতে হয়, তাহলে কিন্তু সেই মুহূর্তে এর ইনসুলেশন প্রপার্টিস কিন্তু চেঞ্জ হলে চলবে না। টেম্পারেচার বাড়বে, ইলেকট্রিক মেশিনস লোড হবে, মানে কাজ চলবে, ঠিক আছে, কিন্তু ডিটোরিয়েশন হলে কিন্তু সেটা তখন গুড ইনসুলেটিং প্রপার্টির মধ্যে ধরা হবে না। নন অ্যাবজর্পশন অফ ময়েশ্চার ওয়েন এক্সপোজ টু ড্যাম্প অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, দেখা যাচ্ছে স্যাঁতস্যাঁতে ওয়েদার আছে, আবহাওয়া রয়েছে, হয়তো বৃষ্টিপাত হয়েছে, তাহলে কি সব জায়গাটা ময়েস্ট থাকবে, অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা ড্যাম্প থাকবে। তো সেই মুহূর্তে এই ইনসুলেটার যেন ময়েশ্চার শোষণ না করে, যদি ময়েশ্চার শোষণ করে নেয় তাহলে কিন্তু এটা থ্রু তখন তড়িৎ প্রবাহ হতে শুরু করে দেবে, তখন কিন্তু আর ইনসুলেটার থাকবে না। তো অতএব সেটাকে লক্ষ্য রাখতে হবে যেন ময়েশ্চারটা ঠিকমতো শোষণ যাতে না করতে পারে। দ্য ইনসুলেটিং প্রপার্টি স্পেশালি specific resistance and dielectric strength decrease considerably with the absorption of even a slight amount of moisture। এখানে বলেই দিয়েছে যে অল্প কিছু পরিমাণে যদি ময়েশ্চার যদি অ্যাবজর্ব হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে যে নির্দিষ্ট যে রোধ, যে স্পেসিফিক রেজিস্ট্যান্স আর যে ডাইলেকট্রিক স্ট্রেংথ, সেটা কিন্তু তুলনামূলকভাবে কমতে থাকে। তো অতএব ময়েশ্চার যেন শোষণ না করে। তো এই জিনিসগুলোকে খুবই প্রয়োজন হচ্ছে কোন ক্ষেত্রে, যদি কোনো গুড ইনসুলেটিং মেটেরিয়াল হতে হয় তখন। তো এখানে কিছু কিছু প্রোডাক্টের নাম দিয়েছে মানে ইনসুলেটারের, আর সেগুলো কোথায় ব্যবহার হয় সেটা এখানে দিয়েছে। তো প্রথম দিয়েছে কি মাইকা, এটা কোথায় ব্যবহার হচ্ছে, স্লট ইনসুলেশন কোনো কিছু উইন্ডিংয়ের ক্ষেত্রে। রাবার ওয়্যার ইনসুলেশনের জন্য, ড্রাই কটন উইন্ডিং, ভার্নিশ উইন্ডিংয়ের জন্য, অ্যাসবেস্টোস ইন দ্য বটম অফ আয়রন অ্যান্ড কেটেলস এক্সেট্রা। গাটা পার্চা কোথায় ব্যবহার করে, সাবমেরিন কেবিলে। পোর্সেলিন ওভারহেড লাইন্স ইনসুলেটার, গ্লাস ওভারহেড লাইন্স কিংবা ইনসুলেটার জন্য ডু করা আছে। ড্রাই উড বা উড ড্রাই কোথায়, ওভারহেড লাইনে ক্রস আর্ম। প্লাস্টিক ওয়্যার ইনসুলেশনস অর সুইচেস বডি সুইচের জন্য ইবোনাইট কি ববিন অফ ট্রান্সফরমার। ফাইবার ববিন মেকিং অ্যান্ড উইন্ডিং ইনসুলেশন। এম্পায়ার ক্লথ কি উইন্ডিং ইনসুলেশন। লেদারাইট পেপার উইন্ডিং ইনসুলেশন ডু করা আছে। মিলিম্যাক্স পেপার উইন্ডিং ইনসুলেশন ডু করা আছে। পিভিসি কোথায় ব্যবহার করে, ওয়্যার ইনসুলেশন। ব্যাকলাইট কোথায় ইউজ করা হয়, সুইচের ক্ষেত্রে তৈরি করা হয় ইনসুলেশনের ক্ষেত্রে। সেলেক ঠিক সেম ডু করা আছে। স্লেট কোথায় ব্যবহার করা হচ্ছে, প্যানেল বোর্ড বানানোর ক্ষেত্রে। প্যারাফিন ওয়্যাক্স কোথায় ইউজ করা হয়, সেটাকে সিল করার জন্য, সিলিং করার জন্য। তো এগুলো হচ্ছে কি যে প্রোডাক্টের নাম, আর এটা কোথায় কোথায় ব্যবহার হয় সেটা এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে। একটা ট্রান্সফর্মার তৈরি হচ্ছে, সেটাকে ইনসুলেট করতে হবে, সেখানে হলো। কোনো জায়গায় ওয়্যারিং হচ্ছে, সেটাকে ইনসুলেট করতে হবে, সেখানে। ওভারহেড লাইন যাচ্ছে 10,000 ভোল্ট, 15,000 ভোল্ট, 25,000 ভোল্ট, সেখানে ইনসুলেশন দরকার সেটার জন্য। ওই জন্য বিভিন্ন রকম, এবারে ধরেন ইলেকট্রিক ট্রেন যখন রান হয়, তার মধ্যে 25,000 ভোল্ট তার দরকার পড়ে, যে ওভারহেড লাইন থেকে। এবারে ঘরের যে লাইন আছে সেটা 220 ভোল্ট। এবারে 220 ভোল্টের জন্য যে ইনসুলেশন ঘরে ব্যবহার করা হয়, সেটা কি ওইখানে ব্যবহার করা সম্ভব, সেটা সম্ভব নয়। তখন ওর জন্য আলাদা কোনো ইনসুলেটিং মেটেরিয়ালস লাগবে, তাই না। আবার ওভারহেড যে লাইন যাচ্ছে ধরেন 110 কিলো ভোল্ট বা 220 কিলো ভোল্ট, মানে 2,20,000 ভোল্ট যেটা, তাহলে ওইখানে আবার আরও বেশি হাই পাওয়ারের মানে গুড সবথেকে বেস্ট তোর ওখানে ইনসুলেটার লাগবে, যাতে ওটা সব জায়গায় ছড়িয়ে না পড়ে, মানে ইলেকট্রিক যাতে লিকেজ না হয়। তো বিভিন্ন রকম জিনিসে বিভিন্ন রকম তোর ইনসুলেটার থাকে। তো আজকে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে মেটেরিয়াল সায়েন্সের রাবার, টিম্বার আর ইনসুলেটিং মেটেরিয়ালসের তাদের প্রপার্টিজ আর ইউজগুলো। তো তার মধ্যে রাবার ছিল, কী ছিল, ন্যাচারাল রাবার, হার্ড রাবার, সিনথেটিক রাবার। আর ছিল হচ্ছে টিম্বারের সফট টিম্বার, হার্ড টিম্বার, আর ছিল হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়ালস। আচ্ছা, এই যে জিনিসটা এটা পড়া হলো, তো এটা সম্বন্ধে কোনো কিছু প্রবলেম বুঝতে পারলি না, কোনো অসুবিধা হলো? না স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এই চ্যাপ্টারটা ছোটো ছিল, এরপরে আবার একটা কোনো নতুন টপিক নিয়ে আসবো, মেবি রিভিশনও হতে পারে, সামনেই পরীক্ষা। তো আমি একটা টাস্ক দেবো, টাস্কটা একটু অল্প করে সাবমিট করে দেবো, ঠিক আছে?
হ্যাঁ স্যার, আর বলছি যে এই নোটটা দিয়ে দেবেন গ্রুপে। এই নোটটা এটা হচ্ছে পিডিএফটা, এটা তোদের যে মানে ওয়েবসাইটটা রয়েছে ভারত স্কিলের ওয়েবসাইটে এইটা আছে। স্যার আপনি দিয়ে দেবেন না গ্রুপে। ঠিক আছে, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে ঠিক আছে, তাহলে এখন রাখছি, আমরা টাস্ক দেবো, টাস্কটা করে দিস, ঠিক আছে? তো স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হোম।